ক্লাস 11। আজকে তোমাদের প্রথম ক্লাস কম্পিউটারের। তো কম্পিউটারের বিষয়টা পড়ার আগে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হলো, আমরা যে কম্পিউটারটা নিয়ে পড়ছি, আমাদের কম্পিউটারটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বো। দু রকম হয়, একটা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন আর একটা হয় কম্পিউটার সায়েন্স। কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা সাধারণত বেসিক জিনিসগুলো আমরা জানবো। বেসিক বলতে কম্পিউটার কিভাবে তৈরি, কম্পিউটার কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। যত ডিটেলসে যাব তত আরো ডিটেলস জানতে পারবো, কিন্তু সায়েন্সের মধ্যে প্রোগ্রামিং এর কাজটাই বেশি থাকে। যাই হোক, এখন আমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন 11 আছে, এই আগে ক্লাস 11-এর একটাই পরীক্ষা হতো। এখন ক্লাস 11-কে আবার দুটো পার্টে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে সেমিস্টার 1 করে দিয়েছে, আরেকটা হচ্ছে সেমিস্টার 2। একটা হচ্ছে সেমিস্টার 1 আর একটা হচ্ছে সেমিস্টার 2। তো সেমিস্টার 1-এর যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 35 নম্বরের পরীক্ষা হবে। এই 35 নম্বরের পরীক্ষাটা আমাদের ওএমআর সিটে দিতে হবে। যদি ওএমআর সিট তোমাদের জানা না থাকে বা অনেকে জানো, চাকরির পরীক্ষায় বিশেষ করে এই ওএমআর সিটটা একটু ব্যবহার হতে হয়, আমরা ব্যবহার করি, অর্থাৎ চাকরির পরীক্ষায় আমাদের কাজে লাগে ওএমআর সিটটা। আমাদের ক্লাস 11-12-এ দিয়েছে, খুব ভালো জিনিস যে চাকরির পরীক্ষায় অনেকে কি হয়, এই ওএমআর সিটে পরীক্ষা দিতে গিয়ে খুব ভালো জানে, কিন্তু ওএমআর সিটে যেহেতু পরীক্ষা, কোনোদিন এইভাবে পরীক্ষা দেয়নি, ওইখানে ওএমআর সিটটা দেখে নার্ভাস হয়ে যায় বা হাত প্র্যাকটিস না থাকার কারণে অনেক কোশ্চেন, জানা কোশ্চেন অ্যান্সার ভুল হয়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের ওই ওএমআর সিটে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তোমাদেরও আগে থেকে পরীক্ষার জন্য প্র্যাকটিস থাকবে এবং তোমরা নতুনভাবে পরীক্ষাও দেবে। অনেকেরই 11-এ যারা প্রথম প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের ভুল হবে যদি সঠিক পদ্ধতি না জানে। ওএমআর সিটে তোমাদের ওএমআর সিটটা দেখতে পাবে। আমি তোমাদের যে বইটা থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সন্ময় কুণ্ডু। এই সন্ময় কুণ্ডুর বই থেকে আমরা পড়াচ্ছি। এই সন্ময় কুণ্ডুর একেবারে শেষের যে চ্যাপ্টার, একদম শেষের পাতাটা, বইটার একেবারে শেষে যদি তোমরা যাও তাহলে দেখতে পাবে যে ওএমআর সিটের একটা স্যাম্পল কপি দেওয়া হয়েছে। ওএমআর সিটের একেবারে দেখো, তোমাদের হাতে যাদের কাছে বই আছে, বইটা দেখো একেবারে শেষে উপরে দেওয়া আছে রোল নাম্বার, তারপর ডান দিকে দেওয়া আছে ডেট অফ এক্সামিনেশন, তারপর আছে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, কি ব্যবহার করতে হবে, এইচবি পেন্সিল অনলি ব্যবহার করতে হবে, পেন্সিলে দাগ দিতে হবে। For shading the bubbles, use ballpoint pen only for writing in the rectangular boxes provided. Write and set your roll number in the space provided. তো এইভাবে। আর নিচের দিকে দেখো কারেক্ট মার্ক দেওয়া হয়েছে, এ বি সি ডি দেওয়া আছে। সিটাকে একদম কালো করে দিতে হবে, বাইরে যদি কোনো দাগ বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না, ক্যান্সেল হয়ে যাবে। আবার তারপরে দেখো রং মার্ক বলে এ তে একটা রাইট চিহ্ন দেওয়া হয়েছে, বি তে কাটা চিহ্ন দেওয়া আছে, সি তে একটা দাগ দেওয়া হয়েছে, ডি তে উপর দিক থেকে একটা দাগ দেওয়া হয়েছে। এরকম ভাবে যদি দাগ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা উত্তর বলে গ্রাহ্য হবে না। অতএব তোমাদেরকে এই যে প্রথম যে কোশ্চেন, প্রথম যে প্যাটার্নটা দেওয়া হয়েছে, এ অ্যান্সার হলে এই যে সি তে যেমন গোল দাগ দেওয়া হয়েছে কালো রঙের, সেরকমই দাগ দিতে হবে। বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি। কিন্তু একবারেই তোমরা দাগ দেওয়ার চেষ্টা করবে, যেটা সঠিক অ্যান্সার সেটাই। আবার এটাকে মোছামুছি করে দাগ দিতে গেলে অসুবিধা হবে। তাহলে পেন্সিলের সাহায্যে তোমরা এই গোল গোল দাগ দেবে। আর উপরের দিকে যে ডেট, মান্থ, ইয়ার, দেখো চৌকো চৌকো বক্স করা আছে, এগুলোতে কিন্তু কলম দিয়ে লিখতে হবে। আবার রোল নাম্বারের উপর দেখো চৌকো চৌকো বক্স দেওয়া আছে। যদি রোল নাম্বার ধরো কারো প্রথম বক্সে 0 0 থাকে, তাহলে 0 0 লিখতে হবে, তারপরে 1 2 3। আমি ধরলাম যে প্রথমে আছে 0 0 1 2 3 4 5 6 7। তো এইভাবে পরপর লিখে গেলে 0 0 1 2 3 4 5 6 7 বক্সে কলম দিয়ে লিখতে হবে। আর নিচের দিকে যে 0, তো 1 2 3 4 5 6, দেখো উপর থেকে নিচ পর্যন্ত 9 পর্যন্ত আছে। এইখানে শুধুমাত্র তোমাদের যে সংখ্যাটা বা যে নাম্বারটা উপরে চৌকো বক্সে বসাচ্ছ, সেই নাম্বারটারই যে নাম্বারটা নিচে দেওয়া হয়েছে গোল করে, সেইটার মধ্যে কালো গোল করে দিতে হবে। যেমন ডান দিকে কারেক্ট মার্কে সি এর মধ্যে দেওয়া হয়েছে, এ বি সি ডি, সি এর মধ্যে দেওয়া হয়েছে, ওইটার মধ্যে দিতে হবে। বইয়ের দিকে তাকাও, বইটাকে ফলো করো, তাহলে বুঝতে পারবে। যেমন তাহলে 0 0 বললাম, তাহলে প্রথম 0টাকে কালো করব রোল নাম্বারে, তারপরের লাইনে 0টাকে কালো করব, তারপরে 1 এক ধাপ নিচে নেমে 3 নম্বর লাইনে 1টাকে করব,
4 নম্বর লাইনে 2টাকে করব, 5 নম্বর লাইনে 3টাকে করব, 6 নম্বর লাইনে 4টাকে করব। এইভাবে আমরা পরপর দাগ দিয়ে দিয়ে যাবো। 5, তারপর লাইনে 6, তারপর লাইনে 7, যেমন ভাবে আমার রোল নাম্বারটা দাঁড়াবে সেইভাবে আমি দাগ দেবো। এরপরে নিচের দিকে দেখো দেওয়া আছে ক্লাস দিতে হবে, কোন ক্লাসে তুমি পড়ো, ক্লাস 11 সেমিস্টার, কোন সেমিস্টার, সেমিস্টার 1, যেহেতু এবার তোমরা সেমিস্টার 1 হবে, সেমিস্টার 1 লিখবে, সাবজেক্ট লিখবে, কোন সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখতে হবে বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা লিখবো। ডিপার্টমেন্ট, তোমাদের কোন ডিপার্টমেন্ট এটা জানিয়ে দেওয়া হবে, সেই ডিপার্টমেন্টটা তোমরা লিখবে। নিচের দিকে অ্যান্সার আছে, এই অ্যান্সারের মধ্যে দেখো এখানে 35টা কোশ্চেন দেওয়া হয়েছে, 35টা কোশ্চেনই তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ 35টা কোশ্চেনে তোমাদেরকে দাগ দিতে হবে, কোনোটার এ হবে, কোনোটার বি হবে, কোনোটা সি হবে, কোনোটা ডি হবে, ওইভাবে গোল গোল দাগ দিতে হবে। এবং ডান দিকে চৌকো চৌকো বক্স দেওয়া হয়েছে, তুমি এ তে যদি দাগ দাও তাহলে ডান দিকে বক্সের মধ্যে কলম দিয়ে লিখে দিতে হবে এ, যদি 2 এ দাগ দাও তাহলে 2 এর বি তে দাগ দাও তাহলে ডান দিকের বক্সে বি লিখে দিতে হবে কলম দিয়ে, আর গোল গোল যে দাগটা দেবে সেটা কিন্তু পেন্সিল দিয়ে দিতে হবে। এইভাবে তোমাকে মার্কিং করতে হবে, এইভাবে 35টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এরপরে যেটা আছে নিচের দিকে দেখো সিগনেচার দেওয়া আছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নিজের সই হবে, এবং তারপরে দেওয়া আছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ যে তোমাদের পরীক্ষক আছে সেই পরীক্ষক কিন্তু তোমাদের এইখানে সাইন করবে। ব্যাস, এটা হচ্ছে ওএমআর শিট। এই ওএমআর শিট কিন্তু তোমরা পাবে না, এই ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার পরে এই ওএমআর শিট তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে, তোমরা শুধু কোশ্চেনটাকে তোমাদের বাড়িতে নিয়ে আসবে। আচ্ছা, এই গেল আমাদের পড়া, আমাদের যে পড়াটা আছে এবং যে পরীক্ষাটা হবে সেই বিষয়ে কিছু জানলাম। এরপরে জানবো আমাদের যে সেমিস্টারে 35 নম্বরের যে পরীক্ষাটা হবে, এই 35টা কিন্তু আমাদের 3টে চ্যাপ্টারে পরীক্ষা হবে। আমাদের আছে 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আসবে আমাদের 15 নম্বর, তারপরে যে চ্যাপ্টারটা আছে 2 নম্বর, সেই চ্যাপ্টারটার মধ্যে হবে 10 নম্বর আসবে, আর 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে এটা থেকে আমাদের 10 নম্বর আসবে। টোটাল হচ্ছে আমাদের 35 নম্বরের পরীক্ষা হবে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমাকে মন দিয়ে পড়তে হবে। প্রথম চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে 15টা, আর প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমরা যদি তোমাদের বইটা বার করলে তোমরা দেখতে পাবে প্রথম চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে কম্পিউটার সিস্টেম ও সংগঠন, অর্থাৎ কম্পিউটার কিভাবে তৈরি বা কম্পিউটারটা কিভাবে কাজ করে, কি এর মধ্যে কি কি জিনিস আছে সেই সমস্ত বিষয়গুলো জানবো। তারপরটা দেওয়া আছে 2 নম্বর প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, এটা কিছু প্রোগ্রাম নিয়ে জানবো। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম নিয়ে জানবো, এটা সিস্টেম, প্রথমটা সিস্টেম কম্পিউটার কিভাবে গঠিত হয়েছে সেটা নিয়ে। তারপরটা হচ্ছে প্রোগ্রামিং, কম্পিউটার কি কি প্রোগ্রাম নিয়ে চলে বা কোন কোন প্রোগ্রামে কাজ করে এই সমস্ত ধারণা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে স্প্রেডশিট, ডেটা ভিজুয়ালাইজেশন, অর্থাৎ স্প্রেডশিট অর্থাৎ ওয়ার্ড এক্সেল এইগুলো আছে এই সমস্তগুলো আমরা দেখব। এখন তোমরা বুঝতে পারবে না যে আমি কি বলছি, কিন্তু এই যে 3টে চ্যাপ্টার আছে এই 3টে চ্যাপ্টারকে আমরা মন দিয়ে পড়ব। আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। 1 নম্বর চ্যাপ্টার থেকে আমরা পড়া শুরু করি। তোমাদের যে 1 নম্বর চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 3, বই অনুযায়ী পেজ নাম্বার 3 তোমরা বার করবে। আমি এগুলো সমস্ত মুছে দিচ্ছি, এগুলো এখন আর দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য বললাম। এরকম 11 সেমিস্টার 1 আছে, সেমিস্টার 2 আছে, যখন আবার 12-এ উঠবো ক্লাস 12-এ গেলে আমরা সেমিস্টার 3 পাবো, আর তারপরে আমরা পাবো হচ্ছে সেমিস্টার 4। একই রকমভাবে সেমিস্টার 3তেও ওএমআর সিটেই আমাদের পরীক্ষা দিতে হবে, তবে এটা নিজের স্কুলে নয় বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর এইটাতেও এই 35 নম্বরই থাকবে। এইভাবে আমাদের পরীক্ষাটা হবে। এখন দেখা যাক, এখন একটা কথা চলছে যে সেমিস্টার 1 আর সেমিস্টার 2তে যে নম্বরটা পাবে এবং সেমিস্টার 3-4 এই টোটাল যে নম্বরটা পাবে সেই টোটাল নম্বরটা কিন্তু একসাথে কাউন্টিং হয়ে তারপর ক্লাস 12-এর যে রেজাল্টটা আছে সেই রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাবো। আবার আরেকটা ধারণা করা হচ্ছে যে এখন এই যে 11-এর সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এটার একটা আলাদা হয়ে গেল 11-এ, আর যেটা ক্লাস 12 আছে ক্লাস 12-এর যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 আছে এটা নিয়ে আলাদা যেটা রেজাল্ট হবে সেইটা রেজাল্টের মধ্যে উঠে আসবে। এখন কি রকম ভাবে তোমাদের নাম্বারটা ডিভাইড করা হবে বা নাম্বারটা দেওয়া হবে সেটা কিন্তু এই বছর আমরা যে ক্লাস 12-এর পরীক্ষাটা হবে সেই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো, এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে সেটা জানা যাচ্ছে না। এরপরে যে বিষয়টা
যে যদি প্রত্যেকটা সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 প্রত্যেকটার কাউন্টিং করে, কলেজে যেমন হয় প্রত্যেকটা কাউন্টিং করে তারপরে রেজাল্ট হয়, তো সেমিস্টার 1, 2, 3, 4 এইভাবে যদি আমাদের পুরোটাই কাউন্টিং করে আমাদের টোটাল রেজাল্টটা হয়, অর্থাৎ রেজাল্ট যেটা পাবো সেটা ক্লাস 11 এবং ক্লাস 12 এর উপর বেস করে, তাহলে কিন্তু আমাদের এখন বর্তমানে ক্লাস সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটোকে আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে প্রথম থেকে একটু মন দিয়ে পড়া ভালো, তাহলে আমাদের সুবিধা হবে পড়তে। তাহলে চলো এইগুলো মুছে দিই, মুছে আমাদের যে প্রথম পড়াটা আছে সেই পড়াটা থেকে পড়াটা শুরু করি। তাহলে প্রথম যে পড়াটা আছে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম নিয়ে। কম্পিউটার সিস্টেম নিয়ে আমরা পড়ব এখন। কম্পিউটার সিস্টেম নিয়ে পড়তে গেলে অনেক কোশ্চেন আছে, যেহেতু এমসিকিউতে আমরা পরীক্ষা দেব, সেহেতু প্রথম চ্যাপ্টার থেকে বহু কোশ্চেন হবে, অনেক। তো এই কোশ্চেনগুলো যাতে খুব সহজে মনে রাখতে পারি এবং আমাদের লিখিতভাবে সময় নষ্ট না করতে হয়, রিডিং পড়ে এবং ভালোভাবে বুঝে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। সেই কারণে আমি তোমাদের বইতে কম্পিউটার যে সন্ময়কুণ্ডুর বইটা আছে, সেই বইটা থেকে আমি কিছু তথ্য তোমাদেরকে বলে দেবো, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাটা তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে। তাহলে কিন্তু তোমাদের আর বেশি লেখালেখি করতে হবে না। পরীক্ষার আগে শুধু পাতাগুলো উল্টে গেলেই পরপর যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গায় কি ছিল, সেটা দেখলেই কিন্তু তোমরা ভালোভাবে পড়তে পারবে বা ভালোভাবে মনে রাখতে পারবে। এরপর যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট হবে, সেই জায়গাগুলো আমি বলবো খাতার মধ্যে তুলে নিতে। আমি সেটা পড়ানোর সাথে সাথে তোমাদেরকে বলে দেবো, সেই জায়গাটা তোমরা আলাদাভাবে দাগ দিয়ে রাখবে এবং ঘরে গিয়ে খাতার মধ্যে তুলে নেবে। বা খাতার মধ্যে যদি তুলে রাখো, তাহলে ওই ছোট ছোট শুধু ওই বিষয়গুলো দেখলে খুব তাড়াতাড়ি আরো কোশ্চেনগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে পড়াটা শুরু করছি। অনেকক্ষণ ডিটেলসটা নিয়ে কথাবার্তা বললাম, তাহলে এক মিনিট। তাহলে চলো তোমাদের পড়াটার দিকে আসা যাক। প্রথম দেখাও, তোমাদের বইটার 3 নম্বর পাতা ওপেন করো। এখানে একটা উক্তি দেওয়া হয়েছে। সিলেবাসের অন্তর্গত পাঠ্য বিষয়বস্তু আলোচনা শুরুতে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দার্শনিক ও মিডিয়া তাত্ত্বিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান এর উক্তি দিয়ে বলা যেতে পারে, দ্য নিউ ইলেকট্রনিক ইন্টারডিপেন্ডেন্স রিক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড ইন দ্য ইমেজ অফ এ গ্লোবাল ভিলেজ। এখানে কে বলেছে তার নামটা দেওয়া হয়েছে মার্শাল ম্যাকলুহান। এটাকে আবার বাংলায় দেওয়া হয়েছে, নতুন ইলেকট্রনিক প্রযুক্তি আত্মনির্ভরতা বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামের চিত্রে নতুন করে তৈরি করে। অর্থাৎ এখানে যে বক্তব্যটা দিয়েছে, বক্তব্যের মাধ্যমে কম্পিউটারের সংগঠন বা কম্পিউটারের যে সিস্টেম প্রক্রিয়াটা আছে, সেই সিস্টেম প্রক্রিয়ার ডিটেলসে আমাদের কাছে বর্ণনা করা হবে। কিন্তু এটা জানার আগে আমাদের জানতে হবে যে আগেকার দিনে অতীত যুগে কি ছিল, যেমন ঐতিহাসিক যুগ যে সমস্ত আমরা পেরিয়ে এসেছি, এই সময় শুধুমাত্র ফিজিক্যালি জিনিসপত্র নেই, ফিজিক্যাল মানে হচ্ছে যেগুলোকে আমরা ছুঁতে পারি, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ব্যবহার করতাম। যেমন হাত কাঠুর, কুঠার, দা, বল্লভ, হাতুড়ি, যা যা জিনিস আছে, ঘর বাড়ি সমস্ত আমরা স্পর্শ করতে পারি। এগুলোকে বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটার ভাষায় এগুলোকে বলা হয় হার্ডওয়্যার, আর যেগুলোকে আমরা ছুঁতে পারি না সেগুলোকে বলা হয় সফটওয়্যার। যেমন এখানে বলা যেতে পারে, এখনকার দিনে আমরা যে সমস্ত জিনিস কম্পিউটারের মধ্যে টাইপ করে লিখে রাখছি, যেমন ধরো আমি এখানে ভিডিওটা করলাম, ভিডিওটা করে তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এই ভিডিওটা দেখে দেখে তোমাদের যে পড়াটা আছে সেই পড়াটা করতে পারবে। আমি এখানে ক্লাসে থাকি বা না থাকি, কিন্তু তোমরা করতে পারবে। এখন ক্লাসে আছি, তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা এই সমস্ত বিষয়গুলো সমস্ত জানতে পারছো, আমাকে দেখতে পাচ্ছ এবং আমার যে পড়াটা সেটা তোমরা শুনতে পাচ্ছ। কিন্তু দেখা গেল যে কেউ কামাই করলো, কেউ এলো না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে এই ক্লাসটা পেল না। কিন্তু আমি যেহেতু ভিডিও রেকর্ড করে তোমাদের জন্য এই ক্লাসটা তৈরি করে রেখে দিলাম, সেহেতু যারা পরে পড়তে আসবে বা যারা সেদিন আসেনি, তারা যদি জানতে চায় যে আগের দিন স্যার কি কি ক্লাস করিয়েছে, সেগুলো কিন্তু এই কম্পিউটার চালালে বা মেমোরির মাধ্যমে যদি এই ভিডিওটা তাদের কাছে থাকে, তাহলে কিন্তু তারা এই ভিডিওটা দেখতে পাবে এবং সেদিনের যে যে বক্তব্যগুলো বা যে যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো কিন্তু দেখতে পাবে। তাহলে দেখো, একজন টিচার থাকলো কি থাকলো না, কোনো লেখা কোনো পাতা থাকলো কি থাকলো না, সেটা নির্ভরযোগ্য নয়।
নির্ভরযোগ্য হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম সেটা একটা ছোট্ট মেমোরির মধ্যে বা ফোন মোবাইলের বলা যেতে পারে, এখন যেমন ইউটিউবের মধ্যে আরো অন্যান্য ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আরো অন্যান্য জায়গায় ভিডিওর মাধ্যমে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, যে কেউ সেই জিনিসটা দেখতে পাচ্ছে। এবং ডকুমেন্টস আকারে পিডিএফ আকার তোমরা জানো, অনেকে জানে অনেকে জানে না, পিডিএফ এর মধ্যে বা কোনো লেখা কাগজের মধ্যে নয়, কম্পিউটারের মধ্যে এই লেখাটা আছে, এখানে কোনো পাতার দরকার নেই। যেমন একটা বই যদি আমাদের দরকার পড়ে, যেমন কোনো লাইব্রেরিতে যদি যাই, লাইব্রেরিতে দেখবো যে বিশাল একটা জায়গা দখল করে রেখেছে একটা লাইব্রেরি অনেকগুলো বইয়ের জন্য, কিন্তু আমরা যখন মোবাইলে ঘাঁটছি, ছোট্ট একটা মোবাইলের মধ্যে অনেক বই, অসংখ্য বই, তোমরা যদি বই ডাউনলোড করো অসংখ্য বই, তোমার মেমোরিতে শুধু জায়গা থাকলেই হলো, একটু জায়গার মধ্যেই কিন্তু অনেক তথ্যকে তোমরা জমা করে রাখতে পারো। এবং এটা সিকিউরিটিও অনেক বেশি, কোনোভাবেই নষ্ট হবে না যদি না মেমোরি কার্ডটা খারাপ হয়ে যায়। আবার সার্ভার আছে, এগুলো পরে আসবো ডিটেলসে। সার্ভারে যদি আমরা রেখে দিই তাহলে সেই তথ্য তো কোনোভাবেই নষ্ট হবে না, পাসওয়ার্ড দিয়ে রেখে দিলে কেউ ওইটাকে ওপেন করতে পারবে না। তো যেটাকে আমরা রাখছি, লিখে রাখছি, ভিডিও করে রাখছি, ছবি তুলে রাখছি, সেগুলো কিন্তু আমরা ছুঁতে পারবো না, কিন্তু তাদেরকে আমরা দেখতে পাবো। এইরকম কোনো বিষয়বস্তু হলে সেগুলোকে আমরা বলি সফটওয়্যার। আর যেগুলোকে আমরা ছুঁতে পারি, যে কোনো জিনিস, যে কোনো কলম, পেন্সিল, কিবোর্ড, মাউস, কম্পিউটার, এগুলোকে আমরা ছুঁতে পারছি, এগুলোকে আমরা বলি হার্ডওয়্যার। আরো বিশেষ যে তথ্যগুলো আছে, তথ্যগুলো পরপর আমি বলে যাবো। এখন সাধারণত আমি রিডিং বলতে বলতে এই বিষয়গুলো বললাম। আবার অনেক যেমন যোগ বিয়োগের কাজ, কোনো দোকানে গেলে দেখবে একটা ফর্দ দিয়ে দেয়, এই ফর্দর যে দামগুলো হয় সেই দামগুলো অনেক সময় যোগ বিয়োগ করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়। কম্পিউটারের মাধ্যমে যদি এইরকম যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় সেটা খুব তাড়াতাড়ি হবে। অনেক সময় দেখা যায় যে অনেক বড় যদি পর্দা হয় সেটাকে যোগ করতে গিয়ে দোকানদার অনেক বেশি সময় নিচ্ছে। আমাদের যে কঠিন কঠিন অঙ্কগুলো থাকে সেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করলে খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। এগুলো হচ্ছে ডিজিটাল পদ্ধতি। এখন আমরা যে সময় রয়েছি সেই সময় যদি ডিজিটাল পদ্ধতি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারবো না। আমি তাড়াতাড়ি কথাগুলো বলছি, এগুলো খুব ধীরে ধীরেও বলা যায়, কিন্তু ধীরে ধীরে বললে তোমাদের যে সিলেবাসের কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলো আমি বলে শেষ করতে পারবো না, এবং সিলেবাসটা অনেক বড় হয়ে যাবে, মানে আমার যে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তোমরা সহজে দেখে শেষ করতে পারবে না। তাহলে চলো তোমরা বইয়ের দাগ দিয়ে দিয়ে পড়বে, আমি লাইন বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, মানে সেই লাইনের নিচে কিন্তু তোমরা আন্ডারলাইন করবে। আমি কিন্তু ছেড়ে ছেড়ে পড়াবো, এখন যে জায়গাটা তোমাদের বলার দরকার পড়বে সেই জায়গাটা আমি বুঝিয়ে দেবো। কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদের ওই বইতে হয়তো কোনো পিকচার না দেওয়া থাকতে পারে, আমি পিকচার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন জায়গাটা কি রকম বা কোন জিনিসটা কি রকম দেখতে, সেইগুলো। আচ্ছা, তাহলে এখানে মার্শাল ম্যাকলুহান কি বললেন? নতুন ইলেকট্রনিক প্রযুক্তি আত্মনির্ভরতা বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামের চিত্রে নতুন করে তৈরি করে। এই উক্তিটি কার? এটা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। এটা অবশ্য আমাদের পরীক্ষায় আসবে না। এরপরে যে ব্যাপারটা আছে, পরের প্যারাগ্রাফ থেকে আমরা পড়ছি। বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যুগ। তাহলে বর্তমান যুগটা কিসের যুগ, এটা তোমরা নিজেদের জানার জন্য একটু আন্ডারলাইন করে রাখো। আমরা তো সবসময় এখন যোগাযোগের যুগ, তথ্য আদান প্রদানের যুগ। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন এর সামনের দিকটা বাংলায় দেওয়া আছে আর পরের দিকটা ইংলিশে দেওয়া আছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যুগ। ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির কল্যাণে সমস্ত পৃথিবীর আজ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। অর্থাৎ পৃথিবীকে, চাঁদ, সূর্য, এমনকি যে আমাদের বহির্বিশ্ব আছে বহির্বিশ্বটাকেও আমরা হাতের মুঠোয় পেয়ে গেছি। এখানে কম্পিউটার, ইউটিউবের মধ্যে নানা রকম ভিডিওর মাধ্যমে আমরা বহির্জগৎটাকে জানতে পারি। এই ক্লাসটা 30 মিনিটের করাবো, এখন আপাতত 19 মিনিট হয়ে গেছে, 30 মিনিট হলেই কিন্তু আমি এই ক্লাসটাকে বন্ধ করে দেবো। তারপরে 30 মিনিট পর আবার সেকেন্ড একটা ভিডিও তৈরি করবো, কেননা বড় বড় ভিডিও হয়ে গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না এবং একঘেয়েমি হয়ে যাবে, আর সহজে তোমরা খুঁজে পাবে না যে কোন বিষয়টা কোন ভিডিওর মধ্যে আমরা পড়েছি। তার জন্য ছোট ছোট ভিডিও আমি তৈরি করে দেবো। এরপরে দেখো পরের প্যারাগ্রাফে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সর্বপ্রথম জানা দরকার কম্পিউটার কি। অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কম্পিউটার বিষয়টা কি বা কম্পিউটার জিনিসটা কি। কম্পিউটার সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসেছে। এটা একটু আন্ডারলাইন করবে, এটা শর্ট কোশ্চেনের জন্য। কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে? কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গণনা। তাহলে কম্পিউট শব্দের অর্থ কি? কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা। আন্ডারলাইন করবে। কম্পিউটার একটি গণক যন্ত্র বা পরিগণক।
তাহলে কম্পিউটার হচ্ছে একটি গণক যন্ত্র বা পরিগণক। পরিগণক মানে হচ্ছে গণনা করতে যে সাহায্য করে তাকে আমরা বলি পরিগণক। কিন্তু এর কার্যকারিতা বা কার্যক্ষমতা, প্রয়োগ সীমা ও যন্ত্রাংশ ইত্যাদি দিক থেকে বিবেচনা করলে কম্পিউটার শুধুমাত্র একটি গণক যন্ত্র নয়। কম্পিউটার হলো দ্রুতগতি সম্পন্ন একটি জটিল যন্ত্র, আন্ডারলাইন, দ্রুত গতি সম্পন্ন একটি জটিল যন্ত্র, যা সংশ্লিষ্ট বিবিধ যন্ত্রাদির সহযোগিতায় সমস্ত তথ্য সংরক্ষণ করতে পারে, মানে সেভ করে রাখতে পারে। তো কম্পিউটার চালানোর জন্য নানা রকম জিনিস লাগে। কি কি জিনিস লাগে? যেমন ইনপুট সিস্টেম লাগে, ইনপুট জিনিস আছে, পোর্ট হার্ডওয়্যার আছে, ইনপুট হার্ডওয়্যার লাগবে, আউটপুট হার্ডওয়্যার লাগবে, প্রসেসিং ইউনিট লাগবে, এই সমস্ত জিনিসগুলো লাগবে। ইনপুট আউটপুট এবং প্রসেসিং ইউনিট, এগুলোর মাধ্যমে কোনো ডেটাকে আমরা সঞ্চয় করে রাখতে পারি। ডেটা বলতে আমরা ধরো মোবাইলে ছবি তুললাম, সেই ছবিটা কোথায় জমা থাকে? আমাদের মোবাইলে জমা থাকে। কম্পিউটারে মোবাইলে যে ছবি তুললাম, ছবিটা কিসের মাধ্যমে তুললাম? ক্যামেরার মাধ্যমে তুললাম। তাহলে ক্যামেরা হচ্ছে এখানে ইনপুট হিসেবে কাজ করছে, ইনপুট ডিভাইস হিসেবে। তারপরে আউটপুট ডিভাইস কি? আমাদের যে ডিসপ্লেটা আছে, যার মাধ্যমে ছবিটা কেমন উঠলো সেটা আমরা জানতে পারলাম, এটা হচ্ছে আমাদের স্ক্রিনটা হচ্ছে আউটপুট ডিভাইস। এবং প্রসেসিং ইউনিট কি? আমাদের মোবাইলের মধ্যে যে প্রসেসর আছে, সেই প্রসেসর কি করছে? এই ছবিটাকে ডিজিটাল পদ্ধতিতে পরিণত করে আমাদের মেমোরিতে জমা করে রেখে দিল। স্টোরেজ ইউনিট হচ্ছে বা স্টোরেজ ডিভাইস হচ্ছে আমাদের মেমোরি। আর প্রসেসিং ইউনিট হচ্ছে আমাদের মোবাইলের মধ্যে থাকা সিপিইউ। যেমন আমরা বলি যে মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন, তোমরা তো শুনেছো নিশ্চয়ই। এই সমস্তগুলো হচ্ছে আমাদের সিপিইউ। এরাই কিন্তু কাজ করে ডেটাগুলোকে নির্ধারণ করে। এগুলো আমাদের প্রসেসিং করতে সাহায্য করে, আর মেমোরি আমাদের সংরক্ষণ করতে সাহায্য করে। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষিত তথ্যকে পুনরুদ্ধার করতে পারে। নির্দেশাবলী মেনে নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ধাপে ধাপে বিভিন্ন গাণিতিক, যৌক্তিক ও অন্যান্য তথ্য নিপুণভাবে পরিচালনা করে ব্যবহারকারীর সামনে ফলাফল তুলে ধরতে পারে। যেমন দ্রুতগতি সম্পন্ন, নর্মাল আমি ছোট ছোট উদাহরণ দিয়ে দিয়েছি। জটিল আমরা যদি কোনো যোগ করতে যাই, যোগ বিয়োগ গুণ ভাগ, দ্রুতগতি সম্পন্ন, খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা একটা ফটো তুললাম, সেটাকে আমরা সেভ করে রাখতে পারি, মানে সংরক্ষণ করে রাখতে পারি। কোনো সময় যদি দরকার পড়ে সেই ছবিকে বার করে আমরা দেখতে পারি, এডিট করতে পারি, পুনরুদ্ধার করতে পারি। নির্দেশাবলী মেনে নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ধাপে ধাপে গাণিতিক এবং যৌক্তিক ও অন্যান্য তথ্য নিপুণভাবে পরিচালনা করে ব্যবহারকারীর সামনে ফলাফল তুলে ধরতে পারে। এখানে আমি প্রসেসিং বলতে এইটুকু জায়গাটা একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যে মেমোরি কার্ডের একটা নির্দিষ্ট জায়গায় আমরা ফটোটাকে রেখেছিলাম। এরপর মনে হলো যে না, ফটোটাকে আমি মেমোরি কার্ডের একটা নির্দিষ্ট ফোল্ডার তৈরি করব, ফটো বলে একটা ফোল্ডার তৈরি করব, তার মধ্যে আমার ফটো বা মাই ফটো বলে আরেকটা ফোল্ডার তৈরি করব, তার মধ্যে গিয়ে আমি রাখবো। এখন তোমরা মনে করবে যে ফোল্ডার বিষয়টা কি? ফটোটা বললাম, ফটোটা ওইখানে পাঠাতে হবে, কিন্তু তোমরা মোবাইলের মধ্যে তো এরকম কাজ করেছো যে একটা জায়গার ফটো আরেকটা জায়গায় পাঠাচ্ছ। তাহলে এটাকে ট্রান্সফার, সংরক্ষণ, এডিট, এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছ, অর্থাৎ কিছু ধাপে ধাপে তুমি কাজ দিয়ে দিলে মোবাইলটাকে, যে তুমি এই জায়গার ফাইলটা নাও, এই ফাইলটা নিয়ে গিয়ে বা এই ফটোটা নিয়ে গিয়ে তুমি ওইখানে দিয়ে দাও, বা এই ফটোটা নাও, এই ফটোটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি এই নামের ব্যক্তিকে ট্রান্সফার করে দাও। এই কাজগুলো তো আমরা করতে বলছি মোবাইলটাকে। তো মোবাইল সেই নিয়ম মেনে কাজ করছে ধাপে ধাপে। তো এই যে ধাপে ধাপে কাজ করছে, এটাকে বলা হচ্ছে গাণিতিক, যৌক্তিক এবং অন্যান্য তথ্য নিপুণভাবে পরিবেশন করে আমাদেরকে ফলাফলটা দেয়। ফলাফল কি? যে হোয়াটসঅ্যাপে ফটোটা পাঠালাম, চলে গেছে। চলে গেছে বুঝবো কিভাবে? দেখবে নিচের দিকে রাইট মার্ক দেওয়া থাকে। একটা যদি দেওয়া থাকে তাহলে আমি পাঠিয়েছি, দুটো যদি দেওয়া হয় তাহলে জানবো যে তার মোবাইলে প্রবেশ করেছে। আবার সেগুলো যদি নীল কালারের আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারি যে সে ফটোটা দেখেছে। এইভাবেই তো আমরা বুঝতে পারি। তাহলে সে আমাদেরকে কি করছে? কম্পিউটার আমাদেরকে ফলাফল দিচ্ছে। মোবাইলও কিন্তু একটা কম্পিউটারের মতনই এখন বর্তমানে। আগেকার সময়ে কম্পিউটারটাকেই কম্পিউটার বলা হতো, কিন্তু এখনকার দিনে মোবাইলের মাধ্যমে এত বেশি পরিমাণে বা এত কাজ করা সম্ভব হচ্ছে যে একে আমরা কম্পিউটার না বলে থাকতে পারি না। কম্পিউটারের বেশিরভাগ কাজ এই মোবাইলের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আছে পরের পাতায় দেখো, কম্পিউটার, এখানে উপরের দিকে একটা তোমাদের কোডিং দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। কম্পিউটারের বৈশিষ্ট্য, বিবর্তনের ইতিহাস, বিভিন্ন প্রজন্ম সম্পর্কে ধারণা জানতে কিউআর কোড স্ক্যান করো। কিউআর কোড যদি মোবাইলে কেউ বারকোড স্ক্যানার বার করে এবং কিউআর কোডটা স্ক্যান করো, তাহলে একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কে গেলে কিন্তু আমরা এই ডিটেলস তথ্যগুলো পাবো। ঠিক আছে, এখন আমাদের আর এগুলো দরকার নেই। আমরা কি করব? এরপর বইতে যেগুলো আছে সেই বইয়ের তথ্যগুলোকে আমরা আগে ভালোভাবে দেখে নিই। বইয়ের তথ্য অনুযায়ী
কম্পিউটারের শ্রেণীবিভাগ। কম্পিউটারকে আমরা কটা ভাগে ভাগ করছি? দেখো, কম্পিউটারকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কম্পিউটারের যুক্তিগত শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে কম্পিউটারের আকৃতিগত শ্রেণীবিভাগ। যুক্তিগত মানে সে কি রকম পরিমাণে তথ্য পরিবেশন করতে পারে, এটা হচ্ছে যুক্তিগত। আকৃতিগত, কম্পিউটার আমরা যেমন মোবাইলটা ছোট, ল্যাপটপ একটু বড়, ডেস্কটপ আর একটু বড়, এইরকম অনেক বড় বড় কম্পিউটার আছে। কিছু কিছু কম্পিউটার তো এরকমও আছে, আহ, মানে বড় বড় হল রুম বা বড় বড় ক্লাসরুম, সেগুলোকে দখল করেও এক একটা কম্পিউটার তৈরি করা হয়। আচ্ছা, কম্পিউটারের যুক্তিগত শ্রেণীবিভাগ, একে আবার তিনটে ভাগে ভাগ করা হয়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার আর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য লাগবে। এই ছকটা থেকে ধরে রাখা 1 নম্বর আসতে পারে। কম্পিউটারের আকৃতিগত শ্রেণীবিভাগ। আকৃতিগত দিক থেকে বৃহৎ আকারের কম্পিউটার, ছোট বা মাইক্রো কম্পিউটার। আবার বৃহৎ আকারের কম্পিউটারকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার। আর ছোট বা মাইক্রো কম্পিউটারকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে: পার্সোনাল কম্পিউটার, ওয়ার্ক স্টেশন আর হচ্ছে পোর্টেবল কম্পিউটার। এই যে কম্পিউটারের ভাগগুলো দেওয়া হয়েছে, আমি পরের ভিডিওতে এই কম্পিউটারের যে চিত্রগুলো বা কোন কম্পিউটার কি রকম দেখতে, এইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে আপাতত নর্মাল যেগুলো আছে সেগুলো আমরা পড়তে থাকবো, কারণ আমার হাতে বেশি সময় নেই। এগুলো যদি খুঁজে বার করে তোমাকে দেখাতে যাই তাহলে কিন্তু সময়টা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে খুব শক্তিশালী, খুব তাড়াতাড়ি অনেক ডেটাকে নিয়ে একসাথে কাজ করতে পারে। আচ্ছা, সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার সব থেকে বৃহৎ, মানে সব থেকে বড়, শক্তিশালী, এর ক্ষমতাও অনেক বেশি এবং দামি হয়, আর হচ্ছে উচ্চ গতি সম্পন্ন হয়। আন্ডারলাইন, সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার হচ্ছে সব থেকে বৃহৎ, শক্তিশালী, দামি এবং উচ্চ গতি সম্পন্ন। এই ধরনের কম্পিউটারের তথ্য ধারণ ক্ষমতা বেশি। তথ্য মানে হচ্ছে মেমোরিটা অনেক বেশি, অনেক বেশি তথ্য এরা সেভ করে রাখতে পারে। এইরকম সুপার কম্পিউটারের কয়েকটি নাম, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। সিরে 3 বা সিরে 3, সাইবার 205, সিডিসি 7600, পিএ র্যাম ইত্যাদি হচ্ছে আমাদের সুপার কম্পিউটার। এরপর ব্যবহার কোথায় কোথায় হয়? বৈজ্ঞানিক কাজকর্মে সুপার কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহাওয়ার পূর্বাভাস দিতে সাহায্য করে, তেল এবং গ্যাস অনুসন্ধান করতে সাহায্য করে, বলবিদ্যাতে সাহায্য করে। বলবিদ্যা বলতে শক্তি, ক্ষমতা প্রদর্শন দেখাতে। অস্ত্র তৈরি করতে সাহায্য করে, বায়োমেডিসিন তৈরি করতে সাহায্য করে এই সুপার কম্পিউটার। বৈশিষ্ট্য: সুপার কম্পিউটার খুব তাড়াতাড়ি প্রসেসিং করে, আন্ডারলাইন দ্রুত প্রসেসিং। এই ধরনের কম্পিউটারের কটা বিট থাকে? আন্ডারলাইন 64 বিট বা ততোধিক মাইক্রোপ্রসেসর চিপ ব্যবহার করা হয়। সুপার কম্পিউটারের প্রসেসিং স্পিড কে কি বলা হয় বা স্পিডটা কি? সেটা হচ্ছে এমআইপিএস। এমআইপিএস এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসে, মিলিয়নস ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এই কম্পিউটার সিস্টেম প্রায় 200 ব্যবহারকারী একসঙ্গে টার্মিনাল ব্যবহার করতে পারে। 200 জন একসাথে এই কম্পিউটারকে ব্যবহার করতে পারবে। আমরা সাধারণত একটা কম্পিউটার একজন ব্যবহার করি, এখানে বলছে 200 জন কম্পিউটার, 200 জন ব্যবহারকারী এই কম্পিউটারকে ব্যবহার করতে পারবে। সুবিধা কি? সুপার কম্পিউটারে অনেক সময় সাশ্রয় হয়, মানে খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয়ে যায়। এটি কেবল দক্ষতার সঙ্গে কাজই করে না, পাশাপাশি দীর্ঘমেয়াদী খরচ কমিয়ে দেয়। সুপার কম্পিউটার পাসওয়ার্ড ডিক্রিপ্ট করে উন্নত সুরক্ষা প্রদান করা হয়, মানে খুব কঠিন পাসওয়ার্ড দেওয়া থাকে যাতে খুব সহজে কেউ এর মধ্যে প্রবেশ করতে না পারে। ডিক্রিপ্ট করার পাশাপাশি সুপার কম্পিউটার সহজেই পাসওয়ার্ড অনুমান করতে পারে। অ্যানিমেশন রেন্ডার। রেন্ডারিং মানে হচ্ছে কোনো অ্যানিমেশন যদি আমরা তৈরি করি বা ভিডিও এডিটিং করি, সে এডিট করার পরে যখন সেটাকে ভিডিওতে কনভার্ট করা হয় তখন কিন্তু অনেক বেশি সময় লাগে। তো অ্যানিমেশন রেন্ডার, অ্যানিমেশনের ক্ষেত্রেও তাই, যেমন কার্টুনগুলো দেখি সেগুলো হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন রেন্ডার করার মতো জটিল কাজগুলো সুপার কম্পিউটার খুব তাড়াতাড়ি করে দেয়, মানে খুব সহজেই করতে পারে। দ্রুত রেন্ডারিং এর পাশাপাশি এটি সামগ্রিকভাবে একটি ভালো ফলাফলও দিয়ে থাকে। লাস্ট প্যারাগ্রাফটা বলে আমি শেষ করব। অসুবিধা কি? সুপার কম্পিউটার আকারে অনেক বড় হওয়ায় স্থাপন করার জন্য অনেকটা বড় জায়গা লাগে। 2 নম্বর, সুপার কম্পিউটার পর্যবেক্ষণ এবং পরিচালনার জন্য বিশেষজ্ঞ কর্মী বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করা প্রয়োজন, মানে যারা ভালো কম্পিউটারের হার্ডওয়্যার বিষয়ে জানে, মানে রিপেয়ারিং এর কাজ জানে, তাদের লাগবে। এই উদ্দেশ্যে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয় যা ব্যর্থতা এবং কম্পিউটারের সামগ্রিক ব্যবহার শনাক্ত করতে সক্ষম, মানে এমন একটা সফটওয়্যার ব্যবহার করে যার সাহায্যে কোথায় কি প্রবলেম হয়েছে সেটা সহজে বলে দেয়।
সহজে বলে দেয়, মানে সহজে খুঁজে পেতে সাহায্য করে। সুপার কম্পিউটারের সম্পূর্ণ ক্ষমতা অর্জনের জন্য পর্যাপ্ত স্টোরেজের প্রয়োজন হয়। মানে যা যা কাজ করে সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে যাই, তাহলে একটা বড় মেমোরি আমাদের লাগবে। বড় বলতে খুব বেশি সাইজের 1 TB 2 TB এইটুকুতে তো হবে না, আরো বড় সাইজের লাগবে। সুপার কম্পিউটারে সাধারণত প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। তো যত বড় কম্পিউটার হবে তার খরচও বেশি হবে, বিদ্যুৎ খরচ। ল্যাপটপের খুব কম হয়, মোবাইলের আরো কম হয়। গড়ে 4 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এই কম্পিউটারের জন্য। তাহলে আন্ডারলাইন করবে কত মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় কম্পিউটারের জন্য। উত্তর হবে 4 মেগাওয়াট। ব্যাস, আজকে আপাতত এইটুকুই। পরের দিন পরের ভিডিওতে বাকি যে পড়াগুলো আছে মেন ফ্রেম কম্পিউটার এবং কোর কম্পিউটারকে কিরকম দেখতে। দেখো, সুপার কম্পিউটারের একটা ছবি দেওয়া আছে তোমাদের বইতে উপর দিকে, তো তাহলে আর দেখানোর দরকার পড়লো না। এই সুপার কম্পিউটার হচ্ছে একটা রুম, পুরো রুমটাই নিয়ে, এটা কিন্তু পুরোটাই কিন্তু কম্পিউটার, কম্পিউটারের ভেতরের অংশ। মনিটর কিন্তু অন্য জায়গায় আছে, যেমন ল্যাপটপের ডিসপ্লেটা এক জায়গায় থাকে, সেরকম ডিসপ্লেটা এক জায়গায় আছে, শুধু কাঠামোটা ল্যাপটপের নিচের দিকে যে অংশটা বা ডেস্কটপের যে সাইডে একটা সিপিইউ থাকে, সেই সিপিইউটাই হচ্ছে একটা ঘরের মতো জায়গা দখল করে থাকে, আর মনিটর থাকে অন্য রুমে। আচ্ছা, আপাতত আজকে ক্লাসটা এইটুকু। পরের দিন পরের প্রশ্নগুলো ভালোভাবে করাবো। ঠিক আছে, আজকে আপাতত এইটাই।